তা স্টুডেন্টস, আজকে যেটা সম্পর্কে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে গাউসেস লজ, তার অ্যাপ্লিকেশনটা, অর্থাৎ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজ বাই এপসাইলন জিরো, এবং সিমেট্রিটা হচ্ছে এইটা নন কন্ডাক্টিং স্ফিয়ার। নন কন্ডাক্টিং স্ফিয়ার মানে হচ্ছে তুমি যদি মেটালের তৈরি একটা গোলকের কথা ভাবো, সাপোজ এটা হচ্ছে মেটালের তৈরি একটা গোলক, তাহলে আধান তুমি যদি দাও তাহলে আধানের পৃষ্ঠে থাকবে সবসময়, ভেতরের আধান থাকে না। এটার পেছনে একটা লজিক ছোট্ট দেওয়া যায়, সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে তোমার স্ফিয়ার, যে স্ফিয়ারটাতে তুমি আধান দিয়েছো, তুমি মনে করছো সাপোজ তুমি মনে করছো যে আধান কিছু এখানেও আছে। যদি আধান আমি ধরে নিই এখানে আছে কিছুটা, তাহলে এর উল্টো দিকে যে আধানটা আছে সে দুজনে মিলে ইলেকট্রিক ফিল্ড তাহলে এখানে কি করবে, নীল করবে। অর্থাৎ এই যে যদি আমি ধরে নিই এটা একটা মেটালের সেল, তার ভেতরের দিকে আধানটা আছে, তাহলে এই আধান ঠিক তার উল্টো দিকে যে আধানটা আছে সে পরস্পর ইলেকট্রিক ফিল্ডে কি করবে, কাউন্টার ব্যালেন্স করবে। ঠিক এই ঘটনা এখানেও ঘটতে পারে। এটা হচ্ছে একটা আইডিয়া, এই ঘটনাটা হয়তো ঘটতে পারে। তাহলে যদি ঘটে তো ইলেকট্রিক ফিল্ড আমরা কত পাবো, শূন্য। যদি ইলেকট্রিক ফিল্ড আমি শূন্য পাই, তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি শূন্য হয়, ডিএস শূন্য হওয়া সম্ভব নয়, তাহলে কোনটা শূন্য হওয়া উচিত, কিউ এনক্লোজড শূন্য হওয়া উচিত। অর্থাৎ উল্টো দিক থেকে হিসেব করা হয়। এটা হচ্ছে কনসেপ্ট 1। আর কনসেপ্ট 2, যে কোনো বস্তুই তার পোটেনশিয়াল এনার্জি মিনিমাম রেখে থাকতে চায়, এটা কনসেপ্ট 2। তুমি এটা সায়েন্স ফর ইঞ্জিনিয়ার্স অ্যান্ড সায়েন্টিস্ট বই থেকে তুমি এটা নেওয়া হয়েছে, এই কনসেপ্টটা তুমি এটা নিজে বুঝেও নিতে পারো, পেজ 24 থেকে 46-এর মধ্যে তুমি এটা পেয়ে যাবে। আর স্থিতিশক্তির ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে কোনো বস্তু সবসময় কেমন জায়গায় থাকতে চায়, তার স্থিতিশক্তি যেন সবচেয়ে কম হয়। সেই হিসাবে বলা যায় যে আধান এইখানে থাকবে না, আধানের বাইরের পৃষ্ঠে থাকবে। তা এটা একটা বলা হলে এটা সম্পর্কে পরে আরো কিছু তথ্য দেওয়া হবে। এখন বক্তব্য হচ্ছে, যদি আমরা একটা নন কন্ডাক্টিং স্ফিয়ার নিই, ভালো করে পার্থক্যটা দেখবে, কন্ডাক্টিং না নন কন্ডাক্টিং। কন্ডাক্টিং মানে হচ্ছে এটা সেল, নন কন্ডাক্টিং। তুমি যদি এটাকে একদম আধান দিয়ে ভর্তিও করে দাও, অর্থাৎ তুমি যদি এটাকে ভেতরে একদম সমস্ত মেটাল দিয়ে ভর্তি করে দাও, তবুও কিন্তু এখানে ইলেকট্রিক ফিল্ড বাইরে থেকে বেরোবে, ভেতরে ইলেকট্রিক ফিল্ড থাকে না। এটা সলিড হোক বা সেল হোক, ইন কেস অফ কন্ডাক্টিং সেল, বাট ইন কেস অফ নন কন্ডাক্টিং সেল, অর্থাৎ ধরো তুমি একটা এরকম জিনিস নিলে, এটা একটা উলের বল, উল নিশ্চয়ই জানা আছে, এটা কুপরিবাহী। তা এইরকম জিনিস দিয়ে তৈরি, অথবা রবারের একটা বল, রবারের বল মানে তুমি ধরে নিলে আগের মডেলটাই এটা রবারের বল, এইটাকে তুমি রাব করেছো এবং এটা ভেতরেও চার্জ আছে বাইরেও চার্জ আছে। এইটার সাথে এইটার আসল তফাৎ এখানে, এটার ভেতরেও চার্জ আছে বাইরেও চার্জ আছে। তাহলে এটার জন্য ইলেকট্রিক ফিল্ড কেমন হবে? প্রথমে মনে রাখো, ইলেকট্রিক ফিল্ড এটার জন্য ভেতর থেকেও পাবো, বাইরে থেকেও পাবো, তারও বাইরে পাবো। তাহলে মূল যে ব্যাপারটা সেটা, একটা আমি নন কন্ডাক্টিং স্ফিয়ারকে চার্জ করেছি, এটা নন কন্ডাক্টিং স্ফিয়ারের অর্ধেক অংশ। তাহলে এখান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো এইভাবে বেরোচ্ছে। কেমন? আগে যে মডেলটা ছিল আমাদের, এই মডেলটা অনুযায়ী ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো ভেতর থেকে বেরিয়ে আসছে। তাহলে আমি মডেল অনুযায়ী যদি আঁকি, তাহলে এই হচ্ছে তোমার স্ফিয়ার, এবং ভেতর থেকে বাইরের দিকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বেরোচ্ছে। সব হচ্ছে ই। ফিল্ড লাইনগুলো যখন বেরোবে, আমি প্রথমে ইনসাইডে কি আছে সেটা দেখছি। এটা চার্জ হচ্ছে টোটাল কিউ। তাহলে ইনসাইডে আমি একটা জায়গা গেলাম, সেখানে আমি গাউসিয়ান তল প্রথমে আঁকলাম। তাহলে এটা যদি আমার ইনসাইড হয়, এটা যদি স্ফিয়ারটা হয়, আমি এর ভেতর থেকে এই জিনিসটাকে বের করে নিলাম, অর্থাৎ এই পুরোটাতে আছে চার্জ কিউ। তাহলে আমি এটাকে বের করে নিলাম। তাহলে এখানে তো কিছু চার্জ আছে,
এইটাতে কত চার্জ আছে ভালো করে দেখো। এইটা হচ্ছে স্ফিয়ার, এটার ব্যাসার্ধ এইখান থেকে এতটা, তার মানে এই সেন্টার থেকে এতটা অবধি আর, সেন্টার থেকে এতটা অবধি আর, সেন্টার থেকে এতটা, সমস্তটাতে আধান আছে। তাহলে 4 পাই আর 4/3 পাই আর কিউ, এই আয়তনে আধান আছে কিউ পরিমাণ। এটার মধ্যে পুরো আধান আছে কিউ পরিমাণ, এটা পুরোটা ছিল আর কি। তাহলে একে কত আছে? কিউ আপন 4/3 পাই আর কিউ, এটাকে আমরা কি বলছি? রো বলছি। তাহলে আমি এইখান থেকে যখন এইখান অবধি গেলাম, এইখানে ইলেকট্রিক ফিল্ডের মান আমি ধরলাম ই। তাহলে আমি এখানে নিয়ম অনুযায়ী কি করলাম? সারফেস ইন্টিগ্রেশন করব বলে একটা তল কল্পনা করলাম। তাহলে ই ডট ডিএস সমান রো, কতটা আধান আছে? রো ইন্টু 4/3 পাই আর কিউব। পাই আর কিউব মানে এই মডেলের এইখান থেকে এটা হচ্ছে, এইখান থেকে এখান অবধি হচ্ছে স্মল আর, আর এইখান থেকে এখন অবধি হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে এতটাতে যা আধান আছে নিশ্চয়ই ছোটটাতে সেই পরিমাণ আধান থাকবে, একটু কম থাকবে। তাহলে এতটা হলো। তাহলে আমি যদি এটাকে আগের মতো করি, সেটা আশা করি নিজেরাই করতে পারবে। ই ইন্টু এটা হয়ে যাবে 4 পাই আর স্কোয়ার সমান রো ইন্টু 4/3 পাই আর কিউব। যদি এটা সিম্পলিফাই করি তাহলে ই সমান আসবে আর আর কেটে যাবে, রো আর বাই 3 ইন্টু, সরি এটা এপসাইলন 0 হবে, এপসাইলন 0। রো তো ধ্রুবক, তাহলে ই প্রপোর্শনাল টু কি হচ্ছে? আর হচ্ছে। অর্থাৎ তুমি এখান থেকে তুমি গাউসিয়ান তল যেখানেই তুমি যাও না কেন, যেখানেই যাও না কেন, এখান অবধি ইলেকট্রিক ফিল্ড দূরত্বের সাথে সমানুপাতিক হারে বাড়তে থাকবে। মুছে দিচ্ছি। তাহলে ই ইনসাইড ই ইজ ইকুয়াল টু রো আর বাই 3 এপসাইলন। এবার তুমি সারফেসে পৌঁছালে, সারফেসে তুমি যখন পৌঁছাচ্ছ এটা হচ্ছে ই। তাহলে সারফেস ইন্টিগ্রেশন আমি যদি করি, আমি এইখান থেকে এতটা দূরের উপর ক্ষেত্রফল ইন্টিগ্রেশনটা করব। তাহলে ই ওই একই লজিক ইনটু এখানে হবে 4 পাই আর স্কয়ার। কেন? কারণ এই মডেলে এইখান থেকে এখান অবধি ধরেছিলাম আমি ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল আর এর ইন্টিগ্রেশনটা 4 পাই আর স্কয়ারে আসবে, আর এটা হবে রো ইনটু 4/3 পাই আর কিউ। অর্থাৎ এই যে আরটা সেইটার সারফেস এখানে, এই আরটা এটার ভলিউম এখানে, তাহলে এটা হচ্ছে এপসাইলন 0। অতএব এই রো ইনটু 4/3 পাই আর কিউব লেখা যা, কিউ লেখাও তো সেম। তাহলে ই সমান কত এলো? কিউ আপন 4 পাই এপসাইলন 0 ইনটু আর স্কয়ার, অর্থাৎ এটার সাথে সিমেট্রিক, সেম। তাহলে নন কন্ডাক্টিং স্ফিয়ারের আর কন্ডাক্টিং স্ফিয়ারের ব্যাসার্ধ যদি একই হয়, তাদের পৃষ্ঠতলে ইলেকট্রিক ফিল্ডের মানও কিন্তু সেম হবে। মুছে দিলাম। তাহলে সারফেসে এলো ই ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই 4 পাই এপসাইলন 0 ইনটু আর স্কয়ার। অনুরূপে তুমি যদি আরো বাইরে চলে যাও, নন কন্ডাক্ট স্ফিয়ারে যদি বাইরে চলে যাও, অর্থাৎ চলে গেলে এখানে চলে গেলে, অর্থাৎ আমি এখান থেকে এতটা দূরে চলে গেলাম, তাহলে আমাকে এত দূরে যদি চলে যাই, তাহলে আমি এখানে একটা তল কল্পনা করতে হবে, গোলীয় তল। কারণ সিমেট্রি কি বলেছে? স্ফিয়ার কল্পনা করতে হবে। তাহলে তখন আমার চলে আসবে অটোমেটিক্যালি ই ইজ ইকুয়াল টু কিউ আপন 4 পাই এপসাইলন 0 ইনটু এক্স স্কয়ার। তাহলে এই ভ্যালু আর এই ভ্যালু সেম, এই ভ্যালু আর এই ভ্যালু সেম,
বাট এটা আছে, এটা কিন্তু নেই। তাহলে সেম ব্যাসার্ধের একটা কন্ডাক্টিং সেল আর একটা নন কন্ডাক্টিং স্ফিয়ার যদি আমরা দেখি, তাহলে দেখব কন্ডাক্টিং সেলের জন্য x সমান r অবধি কোনো ইলেকট্রিক ফিল্ড আমরা পাচ্ছি না। তারপর ইলেকট্রিক ফিল্ডের এইটা হচ্ছে সর্বোচ্চ মান, এই মানটা কোথায়? সারফেসে। তারপর ফিল্ডের মানটা দূরত্বের সাথে বর্গের ব্যস্ত অনুপাতে কমতে থাকে, কিন্তু নন কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য অপরিবাহী, সেখানে ইলেকট্রিক ফিল্ড ই প্রপোর্শনাল টু আর হিসাবে সেন্টার থেকে বাড়তে থাকবে। অর্থাৎ আমি যদি এটা ধরি, এইখান থেকে শুরু করে এইখান অবধি ইলেকট্রিক ফিল্ডের মান বাড়তে থাকবে। এটা কেমন দেখেছো? গ্র্যাভিটেশনাল ফিল্ডের কথা চিন্তা করো, গ্র্যাভিটির পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠ অবধি জি এর মান কিন্তু সমানুপাতিক হারে বাড়তে থাকতো, ঠিক সেরকমই জিনিস এটা। তারপর আস্তে আস্তে এখানে হবে সর্বোচ্চ মান ইয়ের, এটা কোথায়? এটা হচ্ছে নন কন্ডাক্টিং স্ফিয়ারের পিঠে, অর্থাৎ এই ভ্যালুটা। তারপর এখান থেকে আস্তে 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 গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে, কেমন হারে? ই প্রপোর্শনাল টু 1/1/x²। তাহলে এদিকে তুমি লিখবে ভোল্ট পার মিটার, এটা হচ্ছে ভোল্ট পার মিটার লিখবে, এগুলো ভুল যেন না হয় পরীক্ষার সময়। এখানে দূরত্ব লিখবে আর x ইকুয়াল টু r লিখবে। x ইকুয়াল টু rটা কি মিন করছে বলো তো? এটা মিন করছে কন্ডাক্টিং স্ফিয়ারের অথবা কন্ডাক্টিং সেলের অথবা নন কন্ডাক্টিং স্ফিয়ারের ব্যাসার্ধর মানটা। এই পার্থক্যটা ভালো করে বুঝবে, নইলে কিন্তু অসুবিধা। পার্থক্য একটা জায়গাতেই, সেটা হচ্ছে কন্ডাক্টিং সেলের ইনসাইডে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না। এটার জন্য দুটো লজিক দেওয়া হয়েছিল। নাম্বার 1 লজিক, ফিল্ডগুলো পরস্পরকে ব্যালেন্স করে দেয়, তাহলে ই শূন্য, ডি এর শূন্য হতে পারে না, তাহলে কিউ অবশ্যই শূন্য। আর নাম্বার টু হচ্ছে যে কোনো ইলেকট্রিক্যাল সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি সবসময় লিস্ট ভ্যালুতে থাকতে চাইবে, সেই হিসাবে বলা যায় আধান পরিবাহী পৃষ্ঠে থাকবে। তুমি এগুলো কোথা থেকে পাবে? রেফারেন্স বলে দেওয়া হয়েছে। আর যদি আরও কিছু জানতে চাও, তখন ফ্যারাডেজ কেজ তার ওয়ার্কিং প্রিন্সিপাল ভালো করে পড়বে যে কোনো বই থেকে, মূল পার্থক্য বলে দেওয়া হলো, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে।